শিক্ষার্থীরা, তোমরা যারা উচ্চশিক্ষায় জীবন গড়তে চাও, বিদেশে স্কলারশিপ নিয়ে পড়তে চাও, তোমরা আমাদের এই ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম নয়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে তোমরা তোমাদের স্কিল ডেভেলপমেন্টের দারুণ সব টিপস পাবে। কোর্সটিকার হোম সেকশনে এই চ্যানেলটির লিংক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের নমুনা প্রশ্নের গ বিভাগ নিয়ে, এবং এটি হচ্ছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন। প্রশ্নপত্রে তোমাদের 5টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য 5 মার্ক বরাদ্দ থাকবে। তো চলো শিক্ষার্থীরা, আমাদের নমুনা প্রশ্নোত্তরে যে 3টি প্রশ্ন দেওয়া আছে সেগুলো আমরা দেখে নিব। তো প্রথম প্রশ্ন বলে দেওয়া আছে, ক্যালোরিমিতির মূলনীতি উল্লেখপূর্বক চিত্রসহ বিজ্ঞানী জুলের পরীক্ষণ ও ফলাফল বর্ণনা করো। এটি তুমি বর্ণনা করলে পেয়ে যাবে 5 মার্ক। এবং 2 নম্বর প্রশ্ন বলে দেওয়া আছে, 2 নম্বর প্রশ্নের কয়ে বলে দেওয়া আছে, বোরের পরমাণুর মডেলের প্রধান বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো, এবং এটি করতে পারলেই তুমি পাবা 3 মার্ক। এবং ক্ষয়ে বলা আছে, বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা কি কি সেগুলো লিখতে হবে, এবং এটির প্রশ্নের উত্তর করতে পারলে তুমি পেয়ে যাবে 2 মার্কস। এবং 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে, ডিএনএ এর ডবল হেলিক্স কাঠামো অঙ্কন করে সঠিক পরিমাপ সহ বিভিন্ন অংশ চিহ্নিত করো। এটি করতে পারলেই তুমি পেয়ে যাবে 5 মার্ক। তো শিক্ষার্থীরা, চলো এবার আমরা এগুলোর সমাধান দেখি। শিক্ষার্থীরা আমাদের 1 নম্বর প্রশ্ন দেওয়া ছিল, ক্যালোরিমিতির মূলনীতি উল্লেখপূর্বক চিত্রসহ বিজ্ঞানী জুলের পরীক্ষণ ও ফলাফল বর্ণনা করো। তো এর উত্তরটি আমরা এভাবে লিখতে পারি, ক্যালোরিমিতির মূলনীতি। ক্যালোরিমিটার হলো একটি যন্ত্র যা তাপমাত্রা পরিবর্তনের মাধ্যমে তাপের পরিমাণ নির্ণয় করে। এর মূলনীতি হলো যে তাপের পরিমাণ, যেটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করব, এবং তাপধারী পদার্থের ভর, যেটাকে আমরা এম দ্বারা প্রকাশ করব, এবং তাপের ধারণ ক্ষমতাকে আমরা সি দ্বারা প্রকাশ করব, এবং তাপমাত্রার পরিবর্তনকে ডেলটি দ্বারা প্রকাশ করব। অর্থাৎ আমরা লিখতে পারি কিউ ইকুয়ালস টু এম সি ডেল থিটা। তো এবার চলো জুলের পরীক্ষণ দেখে নিই। জুল 1840 এর দশকে প্রথমবারের মতো ক্যালোরিমিটারের সাহায্যে তাপ ও কাজের মধ্যে সম্পর্ক নির্ধারণ করেন। তিনি একটি বিশেষ ক্যালোরিমিটার তৈরি করেন, যা একটি তেল দ্বারা প্রাপ্ত তাপমাত্রার পরিবর্তনের জন্য ব্যবহৃত হয়। তো শিক্ষার্থীরা, আমাদের প্রশ্নপত্রের চিত্র আঁকতে বলেছিল, তো এই হচ্ছে সেই জুলের পরীক্ষণ চিত্র। তোমরা এটা সুন্দর করে অঙ্কন করবা। তো শিক্ষার্থীরা, এখন আমরা জুলের পরীক্ষার ফলাফল দেখব। জুল তার পরীক্ষায় প্রমাণ করেন যে কাজের মাধ্যমে উৎপন্ন পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে সমান। তার কাজের ফলে বোঝা যায় যে তাপ ও কাজ একে অপরের সমপরিমাণ, এবং এর মাধ্যমে প্রথম ধর্মীয় তাপগতি সূত্র অর্থাৎ থার্মোডাইনামিক প্রতিষ্ঠিত হয়। তো এই ছিল তোমাদের 1 নং প্রশ্নের উত্তর। তো শিক্ষার্থীরা, তোমাদের 2 নং প্রশ্নের কয়ে বলা হয়েছিল, বোরের পরমাণু মডেলের প্রধান বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো। তো এর উত্তরটি আমরা এভাবে লিখতে পারি, 1 নম্বর, নির্দিষ্ট কক্ষপথ। বোর মডেল অনুযায়ী ইলেকট্রনরা নির্দিষ্ট কক্ষপথে আবর্তিত হয়। এই কক্ষপথগুলি কেবলমাত্র নির্দিষ্ট শক্তির স্তরেই বিদ্যমান। এবং 2 নম্বর বলতে পারি শক্তির স্তর। ইলেকট্রনরা কেবল নির্দিষ্ট শক্তির স্তরগুলোতেই থাকতে পারে, যা কক্ষপথের সংখ্যা অনুযায়ী ভাগ করা হয়ে থাকে। এবং 3 নম্বর লিখতে পারি তাপমাত্রার পরিবর্তন। একটি ইলেকট্রন একটি শক্তির স্তর থেকে অন্য শক্তির স্তরে স্থানান্তরিত হলে এটি একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ বা নিঃসরণ করে। তো শিক্ষার্থীরা, এখন আমরা খ নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব। খ নম্বর প্রশ্ন বলা হয়েছিল, বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধ কি কি। তো শিক্ষার্থীরা, 1 নম্বর আমরা বলতে পারি মাল্টি ইলেকট্রন পরমাণু। বোরের মডেল কেবল একক ইলেকট্রন পরমাণুর জন্য সঠিক, মাল্টি ইলেকট্রন পরমাণুর জন্য এটি প্রযোজ্য নয়। এবং তরলীকরণের আইন, বোরের মডেল তরলীকরণের আইন এবং কোয়ান্টাম যান্ত্রিকের বিভিন্ন দিক ব্যাখ্যা করতে অক্ষম। তো এই ছিল আমাদের 2 নং প্রশ্নের ক এবং খ এর উত্তর। তো এবার চলো আমরা 3 নং প্রশ্নটি দেখি। তো শিক্ষার্থীরা, 3 নং প্রশ্নে বলা হয়েছিল, ডিএনএ এর ডবল হেলিক্স কাঠামো অঙ্কন করে সঠিক পরিমাপ সহ বিভিন্ন অংশ চিহ্নিত করো। তো শিক্ষার্থীরা, এর উত্তরটা আমরা এভাবে লিখতে পারি, ডিএনএ এর ডবল হেলিক্স কাঠামো হলো 2টি পলিনিউক্লিওটাইডের সরলীকৃত সমন্বয়, যা একসাথে ঘুরতে থাকে। নিচে একটি সাদৃশ্য অঙ্কন ও বিভিন্ন অংশের পরিচয় উল্লেখ করা হলো।
তো এই দেখো তোমাদের ডিএনএ এর চিত্র এবং বিভিন্ন চিহ্নিত অংশ, তোমরা এগুলা খাতায় অঙ্কন করবা। তো এবার আমরা ডিএনএ এর বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব। 1 নাম্বার ফসফেট গ্রুপ, ডিএনএ এর বাইরের দিকে অবস্থিত, যা পলিনিউক্লিওটাইডের কাঠামোকে শক্তিশালী করে। এবং 2 নাম্বার ডিঅক্সিরাইবোজ সুগার, ফসফেট গ্রুপের সাথে সংযুক্ত থাকে, এটি ডিএনএ এর ফ্রেমওয়ার্ক তৈরি করে থাকে। এবং 3 নাম্বার আমরা বলতে পারি নিউক্লিওটাইডের বেস, এটি দুটি হেলিক্সের মধ্যে থাকা বেসগুলোর সমষ্টি। বেসগুলো হলো অ্যাডিনিন, থায়ামিন, সাইটোসিন এবং গুয়ানিন। এবার আমরা ডিএনএ এর সঠিক পরিমাপ সম্পর্কে জানবো। ডিএনএ এর প্রতি পাকের উচ্চতা প্রায় 3.5 ন্যানোমিটার এবং প্রতি পাকের মধ্যে প্রায় 10টি বেস থাকে। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের 1 থেকে মোট 3টি প্রশ্নের উত্তর। তো তোমাদের প্রশ্নপত্রে মোট 5টি প্রশ্নের মধ্যে 3টির উত্তর লিখতে হবে। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের 1 থেকে 3 পর্যন্ত প্রতিটি প্রশ্ন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি তোমরা সুন্দর মতো বুঝতে পেরেছো। তো দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।